ভবিষ্যৎ জীবনের লক্ষ্য স্থির করা খুব সহজ নয়। আমার ধারণা, জীবনের লক্ষ্য স্থির করার পিছনে অনেক ঘটনা কাজ করে, যা ব্যক্তিকে তার নিজস্ব লক্ষ্য স্থির করতে অনুপ্রাণিত করে। যেমনটি হয়েছিল আমার ক্ষেত্রে। আমার ছোটবেলায় আমাদের গ্রামে মহামারী আকারে কলেরা দেখা দিয়েছিল। উন্নত চিকিৎসা ও চিকিৎসকের অভাবে তখন কলেরা বা বসন্তে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। ভয়ে মানুষ গ্রাম ছেড়ে পালাত। আমাদের গ্রামের অবস্থাও খানিকটা সেরকমই ছিল। এক বাড়ি থেকে অন্য বাড়ি, এক পাড়া থেকে অন্য পাড়ায় ছড়িয়ে পড়েছিল কলেরা। প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো বাড়িতে কেউ না কেউ মারা যাচ্ছেন। সারা এলাকায় মানুষ আতঙ্কিত। আমাদের এলাকায় তখন শিশিরচন্দ্র দাস নামে একজন এলএমএফ ডাক্তার ছিলেন। সে দুর্যোগে নিজের জীবনের মায়া ত্যাগ করে বাড়ি বাড়ি ঘুরে আক্রান্ত রোগীদের সেবা করে অনেকেরই জীবন রক্ষা করেছিলেন তিনি। মানব সেবায় তার এই ঐকান্তিক ও নিরলস প্রচেষ্টায় আমি মুগ্ধ হয়েছিলাম এবং মনের গহীনে আমিও সেদিন নিজেকে মানব সেবায় উৎসর্গ করতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছিলাম। আমার এই স্বপ্ন বীজ অঙ্কুরিত হয়েছিল যেদিন আমি এমবিবিএস ছাত্র হিসাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলাম। 1961 সালে এমবিবিএস পাশ করার পর আমার সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়। আমরা যার কথা বলছি তিনি বাংলাদেশ যক্ষ্মা ও বক্ষব্যাধি চিকিৎসায় আলোর দিশারি স্বনামখ্যাত চিকিৎসক ডাক্তার AKMD আহসান আলী। 1937 সালের 1 মে মাতুলালয় কুমিল্লার মুরাদনগর থানার মোচাগাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলাধীন রূপসদী গ্রামে। তার পিতা মরহুম খান সাহেব তাজাম্মেল আলী ছিলেন তদানীন্তন ব্রাহ্মণবাড়িয়া মহকুমার একজন যশস্বী ব্যক্তি এবং কুমিল্লা জেলা জুরি বোর্ডের অন্যতম সদস্য। তার মা মরহুমা ফয়জুন্নেসা বেগম। 1952 সালে তিনি রূপসদী বৃন্দাবন হাই স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করার পর 1954 সালে ঢাকা কলেজ থেকে আইএসসি পাশ করেন এবং ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। 1961 সালে তিনি সেখান থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। 1965 সালে যুক্তরাজ্য থেকে ডিটিসিডি এবং 1966 সালে জেনারেল মেডিসিনে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। 1966 সালে তিনি চাংখারপুল টিবি ক্লিনিকে সহযোগী অধ্যাপকের পদমর্যাদায় সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে পদোন্নতি পান। 1971 সাল মহান মুক্তিযুদ্ধের সময় সরাসরি যুদ্ধে অংশ নিতে না পারলেও তিনি বসে থাকেননি। একজন চিকিৎসক হিসেবে মুক্তিযুদ্ধের সময় তিনি ঢাকায় তার চেম্বারে বহু মুক্তিযোদ্ধা, বিশেষ করে মুজিবনগর সেলের মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব নেন। স্বাধীনতার পর তার পুরনো কর্মস্থলে ফিরে যান এবং 1979 সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে রোগী দেখার পাশাপাশি মেডিকেল আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রদের যক্ষ্মা ও বক্ষব্যাধি সম্পর্কে পাঠদান, প্রতিষ্ঠানের সব ইন সার্ভিস ট্রেনিং ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে রেফার করা যক্ষ্মা ও বক্ষব্যাধি রোগীদের চিকিৎসার দায়িত্বও তিনি পালন করেন।
পেশা পরিবর্তনের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আর কোনোদিন তিনি টিবি রোগের চিকিৎসা ছাড়া চিকিৎসা পেশার অন্য কোনো শাখায় যোগ দেননি। সে ছিল এক দুর্বিষহ অবস্থা। তখন দেশে টিবি চিকিৎসার সুযোগ ছিল খুবই সীমিত। টিবি সম্পর্কে মানুষের মনে কুসংস্কারের অন্ত ছিল না। টিবি রোগীর কথা শুনলে সাধারণত মানুষ তো দূরের কথা, অনেক চিকিৎসকও ভয় পালাত। টিবি এমন একটি রোগ যা শুধু রোগীকেই ভোগায় না, একজনের কাছ থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। এসবই তখন আমার চিন্তাভাবনাকে দারুণভাবে নাড়া দেয়। তখন থেকেই যক্ষ্মা চিকিৎসার উন্নয়নে একটা কিছু করার জন্য মনস্থির করি। যার ফল পরবর্তীতে তিনি যক্ষ্মা চিকিৎসার উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করার চেষ্টা করেছেন এবং এর ফলে যক্ষ্মা চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। ইংল্যান্ডে আমি যে প্রতিষ্ঠান থেকে ডিটিসিডি এবং জেনারেল মেডিসিনে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছিলাম, তারা আমাকে থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন। জন্মভূমিকে ভালোবাসি বলেই দেশের মানুষের কাছে আমি ঋণী। আমার দেশে ডিগ্রিধারী চিকিৎসকের প্রচণ্ড অভাব রয়েছে বলেই দেশের সাধারণ মানুষের চিকিৎসা দেওয়া আমার কর্তব্য। কর্মস্থলে যোগ দিয়ে যক্ষ্মা রোগীদের চিকিৎসায় আত্মনিয়োগ করেন। তাঁরই ঐকান্তিক প্রচেষ্টায় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মকাণ্ডে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। যক্ষ্মার সর্বাধুনিক চিকিৎসা ডটস পদ্ধতির প্রবর্তকও তিনি। 1976 সালে জাপান থেকে যক্ষ্মা ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করার পর তিনি রিসার্চ ইনস্টিটিউট অব জাপানের অনারারি সদস্যপদ লাভ করেন। 1984 সালে যুক্তরাষ্ট্র থেকে তাকে এফসিসিপি ডিগ্রি প্রদান করা হয়। এরপর তাকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে সহযোগী অধ্যাপক ও সহযোগী চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সময় তার জীবনের সবচেয়ে বড় সাফল্য যক্ষ্মা ও কুষ্ঠ রোগকে জেনারেল হেলথ সার্ভিসের সঙ্গে একীভূত করে যক্ষ্মা চিকিৎসায় ডটস ও কুষ্ঠ চিকিৎসায় এমডিটি পদ্ধতি চালু করা এবং পর্যায়ক্রমে এই চিকিৎসা পদ্ধতি দেশের সব থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রসারণ করে শহরভিত্তিক চিকিৎসা ব্যবস্থা গ্রাম পর্যায়ে রোগীদের দোরগোড়ায় পৌঁছে দেয়া। বর্তমানে সারা দেশে এই পদ্ধতির 600 রোগ নির্ণয় ও চিকিৎসা কেন্দ্র রয়েছে, যেখান থেকে যক্ষ্মা ও কুষ্ঠ রোগীরা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। তিনি প্রথম বাংলাদেশী যিনি নেপালের কাঠমান্ডুতে অবস্থিত সার্ক টিবি সেন্টারের গভর্নিং বডির সদস্য এবং পরে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিযুক্ত হন। এছাড়া তিনি প্রথম বাংলাদেশী হিসেবে 3 বছরের জন্য IUATLDর বোর্ড অব ডিরেক্টরসের সদস্য নিযুক্ত হন। বিশ্বব্যাপী যক্ষ্মা নিয়ন্ত্রণে এই সংস্থার ভূমিকাই প্রধান। 2002 সালে তাকে FWAIM ফেলোশিপ প্রদান করা হয়। চাকরি জীবন থেকে অবসর গ্রহণের পর চিরকুমার এই প্রখ্যাত চিকিৎসক একেবারে অলস সময় কাটান না। তিনি তার চেম্বারে জটিল যক্ষ্মা ও বক্ষব্যাধি রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেন। তিনি দেশ বিদেশের বহু সামাজিক ও পেশাজীবী সংগঠনের সদস্য হিসেবে তাদের সাথে সম্পৃক্ত। চাকরিকালীন সময় থেকেই তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যক্ষ্মা ও অন্যান্য বক্ষব্যাধি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে লেখালেখি শুরু করেন। সম্প্রতি যক্ষ্মা ও বক্ষব্যাধি এবং অন্যান্য রোগের উপর ইংরেজি ও বাংলায় লেখা তার প্রবন্ধগুলো বই আকারে প্রকাশিত হয়েছে। মাঝে মাঝে তিনি বাসায় গানেরও চর্চা করেন। এই বয়সে এখনও তিনি
ব্রাহ্মণবাড়িয়ার নিজ গ্রামে মাসে 2 বার রোগী দেখতে যান এবং তার চেম্বারে আসা প্রায় 1000 খানেক যক্ষ্মা রোগীকে বিনামূল্যে সরকারি ঔষধ বিতরণ করেন। স্বপ্নবান মানুষ তিনি, স্বপ্ন দেখেছেন, দেখেন এখনো, এবং তার সবচেয়ে বড় সাফল্য স্বপ্নের বাস্তবায়ন। 80 বছর বয়সেও সতেজ সবুজ ডাক্তার এমডি আহসান আলী তার স্বপ্নের বাস্তবায়নে এগিয়ে চলেছেন। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ